जिंदगी जिनकी कैद घर से दफ्तर में है, जिंदगी जिनकी कैद घर से दफ्तर में है, उनकी दुनिया तो महदूद बस डर में है। आलिशां घर में तुम खुश रहो मेरा दिल, आलिशां घर में तुम खुश रहो मेरा दिल, जंगलों पर्वतों और समंदर में है। दिल को पत्थर किया जिसने इंसान पे, दिल को पत्थर किया जिसने इंसान पे, उसका दावा है कि जान पत्थर में है। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां, अब नई सी है उम्मीदें जगी। এটা কিন্তু বেশ ডিমান্ড থাকে অন্যান্য সময়তে। পাবদা মাছের কন্ডিশন খুবই ভালো। মর্নিং ফ্রম ট্রাভেলার স্টোরি। জাস্ট এখন ভোর হয়েছে। আজকে আমাদের যে ট্রিপটা আমরা দিতে চলেছি সেটা হচ্ছে যে কলকাতা টু তাজপুর বন্ধুরা মিলে যাচ্ছি, একদম উইদাউট ফ্যামিলি মানে হচ্ছে বন্ধুরা তো আমরা নিজেরাই একটা ফ্যামিলি, বাট আমাদের মিসেস বা বাচ্চারা এদের কিন্তু আমরা নিয়ে যাচ্ছি না। কেননা প্রত্যেক বছর এই ট্রিপটা আমরা দিই ছেলেরা মিলে শুধুমাত্র। প্রচণ্ড আনন্দ হয়, প্রত্যেকের ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা হাজার ব্যস্ততার মধ্যেও ছুটি নিয়ে কিন্তু বেরোই। তো সেক্ষেত্রে কিন্তু এই রকম ট্যুরগুলো নিখাদ আনন্দ পাওয়া যায়। তো যাই হোক গে, আজকে যে ট্রিপটা দেখাবো, ট্রিপ বা ট্যুর যেটা দেখাচ্ছি, কলকাতা টু তাজপুর বাই কার, আর কলকাতা টু মন্দারমণি বাই কারও তোমরা এটা বলতে পারো, বা এর মধ্যে আমি দীঘাও ঢুকিয়ে দেবো। দীঘাও তোমরা আগেও আমাদের ভিডিও আছে, দীঘার ভিডিও তোমরা দেখতে পাবে চাইলে। তো সেই জিনিসটাও আছে, বলে রাখলাম এটা একটা ইনফরমেটিভ ভিডিও প্লাস এন্টারটেনমেন্টও থাকবে। মানে তাজপুরে কোথায় থাকবে, কোন জায়গাগুলোয় গেলে সস্তায় খাবার পাওয়া যেতে পারে, বা ঘুরে দেখার জায়গা, ড্রাইভ করে গিয়ে ড্রাইভিং রিলেটেড যে জিনিসগুলো পাওয়া যেতে পারে, বা ওখানকার একটা মন্দির আছে মা নয়াকালী মন্দির, সেই মন্দিরটাও কিন্তু এর মধ্যে থাকবে। ট্যুরটা খুব ভালো হতে চলেছে। কোনো কিছু জানার থাকলে তোমরা কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, একটা লাইক অনেক ম্যাটার করে। আর একটা কথা, যে জিনিসটা হচ্ছে আমার প্রত্যেকটা ড্রাইভিং ভিডিওতে আমি একটা ছোট টিপস দেওয়ার চেষ্টা করি, যেটা যারা নোভিস, যারা গাড়ি সম্পর্কে কিছু জানে না, তাদেরও কাজে লাগতে পারে। সেই জিনিসটা এবারে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে, চলো সামনে বনেটটা খুলে দেখাচ্ছি। একজন করে সবাইকে তুলতে যাব, তার আগে যে ছোট্ট টিপসটা পারি সেটা তোমাদের দেখিয়ে দিই। গাড়ির আমি অন্যান্য জিনিস, আমার আগে আরেকটা ভিডিও আছে কলকাতা টু দীঘা বাই কার, সেটা তো অন্যান্য জিনিস জানার জন্য কি আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে, এখন যথেষ্ট ঠান্ডা আছে বলে খুলছি, এটা হচ্ছে ফিল্টার। তো এই ফিল্টারটা খোলার আগে আমি একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে এই ধরনের টিপস মানে হচ্ছে হাইওয়েতে যখন তোমরা যাচ্ছ আগের দিন যে জিনিসগুলো দেখে নেবে। প্রত্যেক ভিডিওতে আমি বলি সেই জিনিসগুলো হচ্ছে যে এখানে কুল্যান্ট আছে কিনা, আমাদের এখান থেকে সাপ্লাই হয় মেন জায়গায় কুল্যান্ট, ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা, ব্রেক অয়েল ঠিক আছে কিনা, আরেকটা হচ্ছে ধুলো বালি জমে যার জন্য শ্যাম্পুর জলটা সঠিক পরিমাণে আছে কিনা। হাতে গুলে শ্যাম্পু দেবে না, গাড়িতে দেওয়ার জন্য আলাদা শ্যাম্পু হয়, সেই জিনিসগুলোই দেবে। তো যেটা বলছিলাম, গাড়ি যখন মানে ইঞ্জিন যখন চলে তখন কিন্তু ইঞ্জিনকে জ্বালানি দেওয়ার জন্য, কথাটা দেখো আমরা জ্বালানি বলি, পেট্রোলকে কিন্তু ফুয়েল বলা হয়। তো এই ফুয়েল জ্বালাতে গেলে অক্সিজেন বা এয়ারের দরকার হয়, আগুনকে জ্বালাতে গেলে হাওয়ার দরকার হয়। সেই হাওয়াটার মধ্যে যখন ময়লা হয়ে যায়, এখানে যখন ইঞ্জিনের মধ্যে দিয়ে থ্রোটল বডি দিয়ে হাওয়াটা যায়, ময়লা হয়ে গেলে আমাদের মাইলেজটা 2 কিলোমিটার 1 কিলোমিটার ফল করতে পারে। তো হাই রেঞ্জে যাওয়ার আগে আমার অবশ্যই এই জিনিসটা দেখে নিতে হয়। সেটা হচ্ছে যে এই যে এখান থেকে এক একটা গাড়ির এক এক রকমের নিয়ম আছে। এখান থেকে আমি খুলে নিলাম আমার ফিল্টারটা। এখানে সিনটা একটু কাট করবো কারণ আমার এক হাতে আছে এটা। এটা হচ্ছে এয়ার ফিল্টারটা ঝেড়ে নেবে একটুখানি, খুলে নিয়ে এখান থেকে। আর এর ভিতরে, এই চেম্বারটার ভিতরে, এই যে এখান দিয়ে অক্সিজেন ইনটেক হয়, এখানে একটা ভালভ আছে, কিন্তু এই ভালভটা, এখানে একটা ভালভ আছে, এই ভালভটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস হয় যখন আমরা অ্যাক্সেলারেটারে মানে প্যাডেলটা করছি।
তো সেক্ষেত্রে বলবো এই জায়গাটা একটা স্প্রে করে দেবে। এই স্প্রেটা কিনতে পাওয়া যায় 3M থ্রটল বডি ক্লিনার। 3M কোম্পানি থ্রটল বডি ক্লিনার খুবই ভালো। তো সেইটা দিয়ে স্প্রে করলে পরে সুবিধাটা পাওয়া যায়, মানে পরিষ্কার হয়ে যায় নিজে হতেই। এখানে কোনো রকমের আঙুল দেবে না, এটুকুই বলবো। এই ধরনের স্প্রে করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে যে এইরকম জায়গাটা দিয়ে এখানে স্প্রে করে দেবে। আর ইঞ্জিনকে ঠিক একটা ঘাট ওপরে রাখবে ইঞ্জিনের এটা চাবিটা, যাতে স্টার্ট না হয়। স্টার্ট হলে কিন্তু মুশকিল, ইঞ্জিন মানে নন স্টার্ট অবস্থায় থাকবে। সেক্ষেত্রে সুবিধাটা হয় যে এটার মধ্যে কোনো রকম মানে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কাটা কম থাকে। তো এটা স্প্রে করলে পরে মাইলেজটা অনেকটা বেড়ে যায়, অনেকটা পরিষ্কার হয়ে যায় থ্রোটল বডি। আর এগুলোই শোরুমে যখন তুমি মানে যখন সার্ভিসিংয়ে পাঠাবে তখনই ওরা বলবে যে স্যার এরকম ফোন আসবে, বা তুমি যদি বসে থাকো তখন বলবে যে এটা পরিষ্কার করতে হবে থ্রোটল বডি টিবিসি, আমরা ঘাবড়ে যাই ভাবে টিবিসি ক্লিন করতে হবে, 1000-1200 টাকা লাগবে। তো এইটা কিন্তু কিনতেই পাওয়া যায়, স্প্রেগুলো কিনতে পাওয়া যায় 300 টাকা 200 টাকা দাম, অনেক দিন চলে। আর এটা লং রেঞ্জে যাওয়ার আগে করে নেওয়া ভালো। চলো শুরু করা যাক তাজপুর ট্রিপ। শুরু করতে চলেছি আমাদের আলটিমেট জার্নি। গাড়িও রেডি, এবার কোলাঘাটে গিয়ে সবার পরিচয় দিচ্ছি। সবার আগে পেট্রোল নিয়ে নেওয়া হচ্ছে। পেট্রোল আমাদের কাছাকাছি একটি পেট্রোল পাম্প আছে, সেখান থেকে তেলটা আগে ভরে নিয়ে গাড়ির জার্নি শুরু করা হলো। এইবার প্রপার জার্নি শুরু হবে। তবে আমি রেকমেন্ড করব যে অয়েল মানে তেল ভরার সময়তে যদি যে পাম্পে সকালের দিকে হাওয়া দেওয়ার ব্যবস্থা আছে সেরকম পাম্প থেকে করে নেওয়াটা ভালো। আমি দেখলাম এখানে এয়ার প্রেশারের সেরকম ব্যবস্থা নেই, সকালের দিকে খোলেনি। এখন অন রোড রাস্তায় যেতে হয়তো ভরতে হবে হাওয়াটা। আর এয়ারের রেকমেন্ডেশন যেটা আমি প্রত্যেকবারই বলি, যখন ফুল লোড থাকবে, এখন 7 জন বন্ধু যেহেতু আমরা আছি রেনল্ট ড্রাইভারে, তো সেক্ষেত্রে কিন্তু আমার রেকমেন্ডেশন আছে 35, আমাকে দিতে হবে 38 বা 40, কিছু করার নেই। তেল ভরলাম 3374.46, আপাতত ফুল ট্যাঙ্ক। অটো কার্ড করিয়ে নিলাম। এরপরে আমরা এগিয়ে চললাম দ্বিতীয় হুগলি সেতুর দিকে বিবাদীবাগ ধরে। ভোরের রোদ মাখা আলোতে রেড রোড আর দ্বিতীয় হুগলি সেতু কিন্তু দারুণ লাগছিল। আমাদের যাতায়াতের সময় ফার্স্ট টোল এটা নিবেদিতা সেতু, অর্থাৎ সেকেন্ড হুগলি ব্রিজ। ফার্স্টটাকে 10 টাকা কেটে নেয়, না হলে পরে ক্যাশও মাঝে মধ্যে নেয়। কোনা এক্সপ্রেসওয়ে স্টার্ট করলাম। আসল জার্নি বলতে গেলে এখান থেকেই। কলকাতার দিক থেকে মোটামুটি সাউথ কলকাতা, নর্থ কলকাতা থেকে যারা বেরোচ্ছেন তারা কিন্তু এই দিকটা ধরবেন। আবার যারা মানে এক্সট্রিম নর্থ আর কি, বাগুইহাটি বা ভিআইপি রোড, উল্টোডাঙ্গা এইসব জায়গা থেকে কিন্তু আপনাদের আমার মনে হয় দক্ষিণেশ্বরের দিক দিয়ে বেরোলে বেশি বেটার হয়। তো সেটা নিজেরা মিলে জাজমেন্ট করে নেবে। ওই দিক দিয়ে গেলে অর্থাৎ দক্ষিণেশ্বরের রাজচন্দ্রপুর টোলটা দিয়ে গেলে 110 টাকা একটা এক্সট্রা টোল পড়ে। এখানে কিন্তু সেটা অনলি 10 টাকায় হয়ে যায়। এই রাস্তাটা ধরলে একটা প্রবলেম হচ্ছে যে মোটামুটি সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত একটা কনজেশন পাওয়া যায়, যেটা চাইলে অ্যাভয়েড করা যায় যদি আপনারা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে বা রাজচন্দ্রপুর টোলটা দিয়ে গেলে অনেকটা ফাঁকায় বেরিয়ে যাওয়া যায়। তো এইখানে কিছুটা টাইম নষ্ট হয়, এটা আমি বরাবর দেখেছি। কি সকাল কি সন্ধ্যে সবসময়তেই আপ টু সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত, সাঁতরাগাছি পর্যন্ত বেশ কনজেশন থাকে। স্টেশন ক্রস করছি, তো যারা নিচে নামে তারা কিন্তু স্টেশনে এই দিক দিয়ে নেমে যায়। আমরা এখন ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি, এদিকটা শর্ট মানে ট্রাফিকটা কিছুটা হলেও কম।
রাস্তাটা কিন্তু ডান দিকে চলে গেলে আবার দিল্লি রোড মানে শক্তিগড়ের দিকে যারা বর্ধমানের দিকে যেতে চাইছেন তারা নেবেন, অনেকেই জানে তবু আমি বলে রাখছি। আর কোলাঘাট বা দীঘা বা পুরী যখন ধরতে চাইছেন তখন কিন্তু এই বাঁ দিকটা ধরতে হবে। এখানে চিহ্নিতকরণ সেরমভাবে কিছু করা থাকে না বলেই এই কথাটা আমি বলে দিলাম। এই রোডটা যে হাইওয়েতে যে জায়গাটায় ডিভাইডারটা মানে মিশছে আর কি রাস্তাটা, ওই জায়গাটা কিন্তু একটু অ্যাক্সিডেন্ট প্রোন জোন, ওই জায়গাটা আপনারা সাবধানে চালাবেন। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে খাম কাম, সাহেব বলে ধরিয়ান, আর সর্দার বলে লিপ পিঠের চাম। এই যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। এইবার একটু ফাঁকা রাস্তা পাওয়া গেল, মানে অনেকক্ষণ চালানোর পরে। গাড়িতে তো 7 জন বসে আছে, বিশাল হইচই হচ্ছে, তবু এর মধ্যেও আমি যতটা সম্ভব ব্লগ করার চেষ্টা করছি। তো এবারের ব্লগটা একটু অন্যরকম হবে, যতটা সম্ভব আমি নয়েজ কম রাখার চেষ্টা করছি। আর রাস্তা কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে, যেরকম অ্যাজ ইউজুয়াল। বলতে বলতে এসে গেল কিন্তু ধুলাগড় টোল। মোস্ট প্রবাবলি 135 টাকা। এরপরে আছে সোনাপেত্তা, দুটো মাত্র টোল পড়ে, আর পড়ে না এই রুটের মধ্যে। আপাতত এই দুটোই আছে। मुझको रब मिला तू जो मिला। সোজাই যেতে হচ্ছে, একেবারে কোলাঘাট এক্ষুনি চলেও আসবে। তবে এখনো পর্যন্ত বাগনান আসেনি, এখন টাইম বেজেছে 9:15। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं। কোলাঘাটের ল্যান্ডমার্ক, কোলাঘাটের সেই ব্রিজ আর রূপনারায়ণ নদী নিচ দিয়ে যাচ্ছে। পারলে রেল ব্রিজটাও একটু দেখিয়ে দেবো। দেউলটিটা ডান দিক। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी ব্রেকফাস্ট করবো আমরা। প্রেফারেবলি আমরা যেটা প্রেফার করি সেটা হচ্ছে ওখানকার আনন্দ রেস্টুরেন্ট যেটা আছে, সকালের দিকে আমরা ওটাই প্রেফার করি। দেখতে দেখতে আমরা কোলাঘাটের আনন্দ রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। আমরা জাস্ট এখন এলাম কোলাঘাটের আনন্দ রেস্টুরেন্ট। এখানে কিন্তু ব্রেকফাস্টটা দুর্দান্ত ভালো করে। তো গাড়ি প্যাকড আপ আছে, রেস্টুরেন্টও ভালো। এদের আলুর পরোটাটা আমরা প্রেফার করি, তোমাদেরও দেখাচ্ছি। এই আনন্দ রেস্টুরেন্টের খাবার কিন্তু বিশেষ করে ব্রেকফাস্টের সময় আমরা প্রেফার করি, খুব ভালো দেয়। আর সেটা তো আপনারা এলেও বুঝতে পারবেন, এখানে অনেকেই আসেন আমি জানি সেটা। এখন তো এই মুহূর্তে পার্কিং পুরো ফুল, তবুও খাবার কিন্তু দুর্দান্ত। জাস্ট কোলাঘাটে ইন করেছি,
তবে যারা যারা যাচ্ছে 7 জন যাচ্ছি রেনল্ড ট্রাইবার। আগেও দেখেছেন আপনারা বা তোমরা, 8 জন গেছি, এবারে 7 জন। একজন বন্ধু আমাদের যেতে পারিনি, ছোটোবেলার বন্ধু। জীবনের সাদা পাতাতে জাস্ট স্মৃতিগুলোকে লিখে রাখবো বলে আমরা বেরিয়েছি। এবার ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিই একবার। কোলাঘাটে এসে গেছি, জাস্ট পরিচয় করিয়ে দিই। টুটুল আর ওর ভালো নাম নীলাঞ্জন। বেরোচ্ছি সবাই একসাথে এই ব্যস্ততার মধ্যেও। আর টুবু, বল কিছু। আমি এই প্রথম যাচ্ছি। টুবু, ওর ভালো নাম স্বরূপ। ও ছুটি নিয়েছে অফিস থেকে। বুড়ো কিন্তু অফিস ছুটি নিয়েছে। আর বাবাই, হ্যালো, দারুণ এনজয় করছি, দারুণ লাগছে। আর অভিক আছে, অভিকও আমাদের ছোটবেলার বন্ধু, একই পাড়ায় আমরা থাকতাম। আর আমার ভাই মনোময় পাপুন। আমি বলতে চাই যে জীবনে আমরা ব্যস্ততার মধ্যে দিয়ে প্রত্যেকটি মুহূর্ত যাচ্ছি, কিন্তু আমরা যদি একটু একটা ইউনিক সময় যদি বার করতে পারি, যে সময়টা বার করা অত্যন্ত কঠিন, কারণ আমাদের অফিসের চাপ থাকে, কাজের চাপ থাকে, বাড়িতে অনেক কাজ থাকে, কিন্তু সেই সময়গুলো সারা জীবন মেমোরিতে রয়ে যায়। সেরকমই একটা ট্রিপ আমাদের এই ছোটোবেলার বন্ধুদের সাথে, এবং যেখানে আমরা কোনো রকম ফ্যামিলি অ্যালাউ করি না। তাতে কি হয়, আমাদের সেই ফিলিংটাকে আমরা হারিয়ে ফেলা, সেই ছোট্ট বয়সে ফিলিংটাকে খুঁজে পাই। সত্যি এক অদ্ভুত অনুভূতি লাগে। প্রত্যেক বছরে আমরা একদিন করে এই সময়টা বার করি, এবং আমার প্রত্যেকটি বন্ধুকে তার জন্যে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো কথা বলেছে, একদম ঠিক। সবাই সময় নিয়ে বেরিয়েছি প্রত্যেকে। আপনারাও বেরোবেন বা তোমরা বেরোবে, পারলে জীবনে এগুলো জাস্ট স্মৃতি হয়ে থাকে, আর কিছু নয়। চলো আবার অন দ্য ওয়ে কথা হচ্ছে। কথা বলে রাখি, সেটা হচ্ছে সোজা গেলে খড়গপুর বা ওই সব দিকে বালাসোর, পুরী যারা যেতে চাইছে তারা সোজা যাবে, মোস্ট কমন জিনিস। আর বাদিক গেলে পরে আমার যে বাদিকটা, বাদিকে হচ্ছে দীঘার দিকে ধরার জন্য আর কি। বাদিক প্রথমে তো নন্দকুমার পড়বে, নন্দকুমার থেকে রাইট টার্ন, একটা বড় আইল্যান্ড ছেড়ে তারপরে একটা নন্দকুমার পড়ে। আর রাস্তাটা এরকম ঘুরে যাচ্ছে। তোরা কি 250 টাকা দিয়েছিস? রাস্তা মোটামুটি ফাঁকা দেখা যাচ্ছে, যেহেতু ডাইভার্ট হয়ে গেল ট্রাফিকটা। একটাই সিগন্যাল পড়ে এইখানটা, এইটা। আরে ওই তো তোর বউ মনে হয় কোথায় বিয়ে বাড়ি কোথায় হবে, আমার সাইডও দেবে না। এই যে গাড়িগুলো দিচ্ছে, বুঝতে অসুবিধা হবে। কে এসে গেল সোনাপেত্তিয়া টোল। এই টোলটা বলতে গেলে জাস্ট 4-5 বছর হলো চালু হয়েছে। আমি আগের ভিডিওতেও বলেছি, আগে ছিল না, তখন বেশ সুন্দরভাবে বেরিয়ে যাওয়া যেত। এখন এটা রানিং হয়ে গেছে। এইটাই একটা 100 টাকা বা 110 টাকা মতো সামথিং কাটে। তো এই দুটো মাত্র টোল লাগে। একটা মেন বড় আইল্যান্ড আসবে, তারপরে যে আইল্যান্ডটা আসছে নন্দকুমার, নন্দকুমার থেকে রাইট টার্ন নিতে হবে। ওই একটা রাইট, তারপরে সোজা গিয়ে কন্টাই বাইপাসে আরেকটা রাইট। নন্দকুমার থেকে ডান দিক নিলাম। এইখানে কিন্তু যারা নতুন ড্রাইভার বা প্রথমবার আসছেন বা যারা জানেন না, তারা বলে রাখি, এই জায়গাটায় কিন্তু যেহেতু মানে ডিভাইডারটা রাস্তায় উঠে যাচ্ছে, স্টেট হাইওয়েতে ঢুকে যাচ্ছি, এখানে কিন্তু মানে বাসের যে এটা থাকে, স্পিডটা অনেক বেশি থাকে। স্টেট বাসগুলো বিশেষ করে বা প্রাইভেট যে বাসগুলো, ওইগুলোকে কিন্তু আপনি ভুল করে আপনার লাইন থেকে সরবেন না, এটাই আমি বলবো। মাঝে মধ্যে কিন্তু লাইন টোপকে ওভারটেকও করতে হবে, কিছু করার নেই, কিন্তু সতর্কভাবে অবশ্যই। বাঁদিকে নন্দীগ্রাম, সোজা দীঘা দেখাচ্ছে। এই জায়গাটা চণ্ডীপুর, এখানটা একটু কনজেস্টেড। আর কিছু বছর আগে হলেও এখানে অনেক বেশি কনজেশন হতো, কিন্তু যেহেতু ফ্লাইওভার হয়ে গেছে অনেক দিন হলো, তো এর ওপর দিয়ে ফ্লাইওভার দিয়ে বেরিয়ে গেলে এখন আর কোনোভাবেই কোনো জ্যামেরই সম্মুখীন হতে হয় না। তো এটা একটা ভালো কিন্তু উপায় বার করা গেছে। এই জায়গাটা জাস্ট এই বাসগুলো দাঁড়ায়, একটুখানি কনজেশন মতো হয়, কিন্তু ফ্লাইওভারটা এত চওড়া করেছে, গাড়ি দুর্দান্ত বেরিয়ে যায়। কিছু বছর আগেও কিন্তু এখানে ফ্লাইওভারটা কল্পনা করা যেত না। কিছু বছর মানে আমি বলছি 4-5 বছর আগেও, কিন্তু এখন কত চওড়া হয়েছে এখানে।
মোটামুটি বন্ধু বান্ধব নিয়ে চালালে কিন্তু একটা সময় দিতে হয়, সেই সময়টা নিয়েই আমরা একটু স্লোতেই চালাচ্ছি বলতে গেলে, মাঝে মধ্যে দাঁড় করাচ্ছি। এই জায়গাটা খুব কনজেশন হয়, এটা হেরিয়া, এখানে মোটামুটি 10 মিনিট মাইনাস করতে হবে, কেননা মাইনাস মানে টাইম ওয়েস্ট করতে হবে এই জায়গাটায়। এই ক্রসিংটা আমি আগের বারেও ভিডিওতে দেখিয়েছি, সবার জন্যই বলে রাখি এটা কোয়াইট নর্মাল। এই জায়গাটায় একটা ক্রসিং আছে, ন্যারো রাস্তা, হেরিয়া বাজার। এই রোডটা মোটামুটি যেখানটা একটুখানি চওড়া হচ্ছে ওইখানে অনেকগুলি ডাবের দোকান আছে, তো ওইখানে অনেকে রিফ্রেশমেন্ট করে নিয়ে তারপর আবার এগোয়। কি এই জায়গাটা সাবধানে চালাবেন, হেরিয়া বাজার ক্রস করার পর এখানে নিত্য নৈমিত্য ডেলি বলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়। রাস্তায় যেতে যেতে এখানে অনেক ডাবের দোকান পাওয়া যায়, যেটা বলছিলাম একটু আগেই। এই ডাবের দোকানে একটাতে দাঁড় করালাম গাড়ি সাইড করে, ডাবগুলো ভালোই আছে। গাড়ি রেখে দিয়েছে এখানে। এবার গরমটা বেশি লাগছে বলে বন্ধু বান্ধবের অনেকে কিন্তু গেঞ্জি টেঞ্জি পরে নিচ্ছে। এই যে বাবাই চেঞ্জ করে নিল, আর গাড়ি এই সাইড করলাম, কিছুটা রেস্ট পাবে গাড়িটা আমাদের। এই তুই ছাঁচ খাবি নাকি? হ্যাঁ ওটা হালকা সাদা যে এই বাবা যেটা একটু আগেও আমি বলছিলাম, এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো, মানে এই নতুন ড্রাইভারদের জন্যই বলছি বিশেষ করে। স্টেট হাইওয়ে যেহেতু কোনো বর্ডার নেই, এখানে কিন্তু খুব সাবধানে চালাতে হবে, বিশেষ করে নতুন যারা। ন্যাশনাল হাইওয়ে কোনো ব্যাপার না, অনেক চওড়া থাকে, স্টেট হাইওয়েতে একটু সাবধানে তোমরা চালাবে, এটাই আমি বলতে চাই। এখন এলাম নাচিন্দাতে। নাচিন্দা মাতার যে মন্দিরটা আছে, এখানে আপনারা ডান দিকে পার্কিং করে গিয়ে দর্শন করে যেতে পারেন। যেহেতু আমরা বেশ কয়েকবার এখানে আসা যাওয়া হয়ে গেছে, সেই জন্য কিন্তু এই জায়গাটা আজকে আমরা স্টপ ওভার দিচ্ছি না। তবে মা খুব জাগ্রত, আগে আমরা অনেকবার এসেছি, এটা যে যার নিজের বিশ্বাসের ব্যাপার। নাচিন্দা মা কিন্তু এখানে খুব নামকরা, জাগ্রত। এই বাঁদিকে মন্দির, ডান দিকে পার্কিং। আমরা এই সামনে থেকে ডান দিক নিচ্ছি, এরপরে সবকটাই ডান দিক নিতে হবে। তো এটা হচ্ছে কন্টাই শহরটাকে বাইপাস করার জন্য কন্টাই বাইপাস। এখানটা একটুখানি কনজেশন, তারপরে কিন্তু ভালো রাস্তা ছুটছে, আবারও ডান দিক নিতে হয়। রাস্তা ঘুরছে, যারা ফিরছেন দীঘা থেকে তারা কিন্তু এখানে লাঞ্চ করে ফিরতে পারেন, অনেক দোকান আছে। কাঁথি বাস স্ট্যান্ড আমার বাঁদিকে, আর অনেক বাস এই মেন রোডের ওপর থেকেও ছাড়ছে। এই জায়গাটায় ছোটোখাটো একটা কনজেশন থাকে। এমনি দোকান, খাবার দোকান বা স্ন্যাক্সের দোকান প্রচুর আছে, কোনো অসুবিধা হয় না। এখনো পর্যন্ত ভালো যাচ্ছি, তবে আমরা অনেকগুলি মানে দাঁড়ানোর স্টপ দিয়েছি, তার জন্য সময়টা একটু বেশি লেগে গেল। কন্টাই বাইপাস কিন্তু শেষ হলো, কন্টাই টাউন বাঁদিকে আবার ঢুকে যাচ্ছে, ডান দিকে দীঘা, এটাই ফাইনাল ডান দিক। এরপরে রাস্তা এমনি ঘুরেছে হয়তো, কিন্তু কোনো মোড় টোড় বড় সড়ো সেরকম কিছু নেই, একদম সোজা বেরিয়ে যাবে গাড়ি। আমি খাইনি, আমি কোনো ওষুধ খাই। রাস্তা সরু হয়ে গেল, স্টেট হাইওয়েজ অনেকটা সরু হয়ে গেল। এখন ঢুকছে চাউলখোলা অর্থাৎ মন্দারমণি। যারা বাসে নামবেন তারা এই মন্দারমণি থেকে নেবে মন্দারমণিতে যেতে পারেন, আর এরপরেই শঙ্করপুর, তাজপুর একে একে ঢুকবে, আর সর্বশেষে দীঘা ঢুকবে।
রাস্তা কিন্তু এরপর থেকে বেশ সরু, একটু বেশি সতর্ক হয়ে চালানোর সময় আসছে এইখানটা থেকে। আমি চেষ্টা করি গাড়ি চালানোর সময় যথাসম্ভব একটা এক্সট্রা টিপস দেওয়ার। তো ড্রাইভিংয়ের মধ্যেই বা ড্রাইভিংয়ের প্রথমের দিকে শুরু করার আগে এই ভিডিওটা একটা টিপস থাকে ছোটোখাটো, সেটা অবশ্যই আপনারা দেখে নিয়েছেন আশা করছি। এই চাউলখোলা হচ্ছে মন্দারমণি যাওয়ার প্রাণকেন্দ্র। এখান থেকে কিন্তু ভ্যান গাড়ি থেকে শুরু করে সব কিছু, প্রাইভেট গাড়ি সব কিছুই পাবেন আপনারা ভাড়াতে। বাঁদিকে মন্দারমণি ঢুকে যাচ্ছে, আর এটা চাউলখোলা স্টপেজে আমরা এখন এলাম। হ্যাঁ, চাউলখোলা দিয়ে তো মন্দারমণি যায়। রাস্তা খুব মনোরম, সামনের দিকে একদম প্রাকৃতিক দৃশ্য। তবে এই স্টেট বাস থেকে সাবধানে এটুকুই বলবো, এনাদের কোনো কিছু ঠিক থাকে না, মাঝে মধ্যে কিন্তু গায়ের ওপরে আসে। অবশ্যই ভয় পাবেন না, লাইনে থাকবেন, এটাই বলবো। মোটামুটি আমরা তাজপুর ঢুকতে চলেছি, বাঁদিকে টার্ন নিতে হবে আর 300 মিটারের মধ্যে। আমরা তাজপুরে ঢুকে গেলাম, এই রাস্তা ঢুকছে। রাস্তাটা খুবই ভালো দেখছি, এখন সবকিছু সুন্দর হয়ে গেছে। এই রাস্তায় কিন্তু আবার শঙ্করপুরেও ভেতর দিয়ে যাওয়া যায়। অনেকগুলি রিসর্টের নামও দেখা যাচ্ছে। এখানে প্রচুর রিসর্ট আছে যেগুলি থাকার জন্য ভালো। যারা অফবিট একটু পছন্দ করেন অথচ কিছু ফেসিলিটিসও পছন্দ করেন, পার্কিং, সুইমিং পুল, তাদের জন্য কিন্তু তাজপুর আদর্শ। আর শঙ্করপুর হচ্ছে একেবারে অফবিট, খুব কম হোটেলেই সুইমিং পুল আছে ওখানে, আমি যতটুকু জানি। তো রিসর্ট টাইপের জায়গা যদি পছন্দ করেন, তাজপুর কিন্তু তুলনা হয় না, এটুকু আমি বলবো। বড় গাড়ি হলে অবশ্যই অসুবিধে, কিন্তু চলে যায়। সামনে একটা গাড়ি এলে ব্যালেন্স করে চালাতে হবে। অনেকগুলি রিসর্ট দেখা যাচ্ছে। এই রাস্তাটা দেখাচ্ছে না, এই আমাদের রিসর্ট আজকের মতো গন্তব্য এসে গেলাম, সুরিয়া ভিলা গেস্ট হাউস। থেকে বেশি জল বের হয়ে যায়। আমাদের বাড়ি চৌবাচ্চা থেকে একটু বড়। বন্ধ কর, ডান দিক চেপে। একটা কথা জানিয়ে রাখি আপনাদের, এই সূর্য ভিলা গেস্ট হাউস বা সুরিয়া ভিলা গেস্ট হাউসে থাকার অভিজ্ঞতা আমাদের মোটেই ভালো ছিল না। সেই জন্যেই আমি আপনাদের এই হোটেলটা রেকমেন্ড করব না। এখানে সব কিছু ভালো, পার্কিংয়ের ব্যবস্থা আছে, এছাড়া স্টাফেদের ব্যবহার ভালো, কিন্তু কোথাও না কোথাও আপনার সঙ্গে স্ক্যাম করা হবে। আমরা সকলেই জানি খাবারের জায়গা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো এনাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, 1200 টাকা করে থাকা এবং খাবারের প্যাকেজ 7 জনের জন্য দিয়েছিলেন। খাবার দাবার ঠিকই পরিবেশন করা হচ্ছিল, কিন্তু রাতের বেলায় যেটা হলো, বোনলেস চিলি চিকেনের মধ্যে আমার বন্ধুর পাতে একটি পূর্ণবয়স্ক লাল আরশোলা ও চিকেন ভাবে মুখে তুলে নিয়েছিল এবং সেটা খাওয়ার পর ওর সারা রাত শরীর খারাপ করেছিল। আজকে চিলি চিকেনের জায়গায় যদি কোনো টিকটিকে থাকতো তাহলে কি হতো আমরা জানি না। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, চেক আউটের সময় ওখানকার যিনি ওনার আছেন উনি প্রত্যেকের ঘর চেক করার নাম করে অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে এই বলে কম্পেনসেশন চান। আশা করব আগামী দিনে এই আচরণগুলি উনি ঠিক করে নেবেন। যাই হোক, এবার আসি পরের কথায়। আমরা দুপুরের খাওয়া কমপ্লিট করে সুইমিং পুলে নেমেছিলাম এবং রইল কিছু আনন্দের মুহূর্ত। कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर, रोको ना। তাজপুরের সুরিয়া ভিলা যে রিসর্টটায় আছি তার পাশ দিয়ে একটি প্রাকৃতিক রাস্তা, নির্জন রাস্তা, সেইখান দিয়ে হেঁটে যাচ্ছি। এই মুহূর্তে বিকেল 4:10 বেজেছে। তো রোদটা মোটামুটি ভালোই আছে। যারা সামনে কোনো ছুটিতে আসতে চাইছেন অবশ্যই তাজপুরকে মানে একটু অফবিট যদি পছন্দ করেন তাহলে তাজপুরে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু তাজপুর আপনাকে নিরাশ করবে না। তাজপুরে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ঘোরার জায়গা আছে। ইভেন হোটেলগুলোতেও এখন ওই ফুডিং লজিং
যে প্যাকেজগুলো চলছে সেগুলো কিন্তু খুব ভালো দিচ্ছে, বেশ অ্যাফোর্ডেবল প্রাইস দিচ্ছে এবং ফুড কোয়ালিটিও ভালো। কেন হোটেলগুলো এখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কেউ নিজের সুনাম নষ্ট করতে চায় না। আজকে আমরা গিয়ে যদি আমার বন্ধুকে রেকমেন্ড করি তাহলে সে আসবে এখানে, সুতরাং একবারই মানুষকে ঠকানো যায়। তো এক্ষেত্রে আমি দেখছি কিন্তু তাজপুরের হোটেলগুলো বেশ ভালো পরিমাণে খাবার দাবার দিচ্ছে, আর মোটামুটি 1200, 1300, 1500 টাকার মধ্যে ভালো খাবার পেয়ে যাবেন উইথ প্যাকেজ, মানে থাকার প্যাকেজ সহ। তো তাজপুর ইজ রেকমেন্ডেড। প্রচুর হাওয়া দিচ্ছে, আর সামনের দৃশ্য হচ্ছে এরকম, জাস্ট অপূর্ব অপূর্ব। কিছু শ্যাক্স আছে, শ্যাক্সগুলো আমার পিছনের দিকে, এগুলোতে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু হয়, এখনও গান টান চলছে। তো এই পরিবেশটা, এটা কিন্তু তাজপুরের স্পেশালিটি। এই জিনিসটা কিন্তু তাজপুর ছাড়া কোথাও পাওয়া যাবে না। আর খুব হাওয়া দিচ্ছে, সুন্দর লাগছে। ভার্জিন বিচ, এই যে দুর্দান্ত লাগছে, জাস্ট দুর্দান্ত, কোনো কথা হবে না। रोको ना अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में, समझो ये तुमसी ही तुम रहो, तुम खूबसूरत हो। তাজপুরের বলতে গেলে স্পেশালিটি শঙ্করপুরে। দেখো, শঙ্করপুরে নামার জায়গাটা ছোট হয়ে যায়, আর সত্যি কথা বলতে শঙ্করপুরও ভালো, বাট এই যে বিচের যে চওড়া ব্যাপারটা, এই যে হেঁটে আমি গল্প করছি, আমার বন্ধুরা ওদিকে অনেক দূরে, তবুও কিন্তু এর মধ্যে একটা আলাদা ন্যাচারাল বিউটি আছে, যেটা কিন্তু শঙ্করপুর দিতে পারবে বাট বিচটা দিতে পারবে না। আবার তাজপুর এই সব কিছু দিয়ে তাজপুর, আর তাজপুরের প্রাকৃতিক পরিবেশও কিন্তু খুব সুন্দর। আমি বলবো এখনো নষ্ট হয়নি, কবে হবে জানি না, এখনো হয়নি। সামনে কিছু লোক ক্রিকেট খেলছে সমুদ্রের ধারে, এটা কিন্তু দীঘায় পাওয়া যাবে না, শঙ্করপুরেও পাওয়া যাবে না, তাজপুরেতেই পাওয়া যাবে। কি সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য। এই যে এই ক্রিকেট খেলার আনন্দ, এটা কিন্তু তাজপুরের বিচে, আর কোথাও নেই। আমি জানি না কতদিন কীরকম থাকবে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর সাইডে এই ছোট ছোট খাবারের দোকানগুলো, পুরো বন্ধু বান্ধবদের গ্রুপ আছে, এখন একটা সেলফি তোলা হচ্ছে। এক জায়গায় 7 জন বন্ধু সবাই আছে, জাস্ট দারুণ ফিলিং। আর সূর্য ডুবছে। হাঁটতে হাঁটতে জাস্ট চলে এলাম তাজপুরের বিশ্ববাংলা বিচ। বিশ্ববাংলা বিচটা খুব সুন্দর করেছে, আগেও অনেকে হয়তো দেখেছেন আপনারা ভিডিওতে। তো আমি এটাই বলবো যে তাজপুরের, যেটা বারবার বলছি, তাজপুরের একটা অন্য রকমের বিউটি আছে, যেটা সৌন্দর্যায়ন হওয়ার পরেও কিন্তু নষ্ট হয়নি। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता, लफ्जों में कह पाए ना तेरी मेरी वो। এছাড়া পার্কিং স্পেস আছে প্রচুর এখানে। বিকেলের দিকে আসা যেতে পারে, দিনের বেলাতে গরমকালে একটু অসুবিধা হবে, তবে বিকেল সন্ধে বা সকালের দিকে কিন্তু পরিবেশ ভালো। এখন তো টেম্পারেচার ভালোই দেখছি। এখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখাচ্ছে, সামনে একটা জায়গা আছে যেখানে এইগুলো, এই বোর্ডগুলো আমাদের যেরকম কলকাতায় দেখতে পাই ওইগুলো দিয়েছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 72, টেম্পারেচার 27। একটু সন্ধ্যের দিকে আমরা এই শ্যাক্সগুলিতে সময় কাটিয়ে নিলাম। तुझ तक ही आना था रास्ता, लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां, अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी,
आदतें आदतें ये नहीं आदतें तुम जो আর সন্ধ্যার পর রাতের এনজয়মেন্টটা আমরা সুইমিং পুলের ধারেই করলাম। দারুণ লাগছে। ভোরের দিকে এলাম তাজপুরের সমুদ্র সৈকত। আমার উল্টো দিকে কিন্তু সানরাইজ হয়েছে, এখন বেজেছে 7টা। আর এই দিকটায় আমি সূর্যের উল্টো দিকে আছি, একদম নির্ভেজাল ফাঁকা বিচ। তাজপুরে সকলকে আমি আসার জন্য অনুরোধ করব, এই জিনিসটা কিন্তু পাওয়া যায় না। আজকে রবিবার, আজকে চেক আউট করবো, আজকেও কিন্তু এই জিনিসটা পাওয়া যাচ্ছে। মানে লোকের আনাগোনা এখনও খুব একটা কিছু নয়, কিন্তু ডেভেলপ করছে। আর সঙ্গে আমার বন্ধু, মানে এই মুহূর্তে আমরা দুজনে আগে আগে চলে এলাম, টুবুও আছে। তো দুজনে মিলেই কিন্তু ভালো এনজয় করছি, ঘুরেও বেড়ানো যাচ্ছে। সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, নিরিবিলি জায়গা, ঘোরানোর জন্য নতুন জায়গা, স্পট হিসেবে খুব ভালো এই মুহূর্তে। তো এটাই বলবো, কারুর যদি আসার থাকে তাজপুর নিঃসন্দেহে আসতে পারো, দুর্দান্ত জায়গা। হোটেল থেকে চেক আউট করার পর আমরা বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ রোড ধরে শঙ্করপুর হয়ে মা ন্যায়কালী মন্দিরের দিকে। আর যাওয়ার সময় এই দৃশ্যগুলি উপভোগ করলাম। এই জাস্ট এখানে এলাম, গাড়িটা রাখলাম, এখানে পার্কিং আছে। এটা হচ্ছে মা ন্যায়কালী মন্দিরে যাচ্ছি আমরা। এলাম কিন্তু তাজপুরের দিক থেকে। মানে আপনারা যদি দীঘার দিকে যাচ্ছেন তো সেই দিনই কিন্তু এই জায়গাটা সেরে নিতে পারেন, বা আসার দিন, কলকাতা থেকে আসার দিনও, মানে দীঘা থেকে যদি কলকাতা যাচ্ছেন তখনও কিন্তু এই জায়গাটা ঘুরে পার্কিংয়ের মোটামুটি লোকাল পার্কিংয়ের মতো একটা ব্যবস্থা আছে। এই মন্দিরটা কিন্তু এখানকার লোকাল যে মা আছেন আর কি, যেনাকে পুজো দেওয়া হয়, মা ন্যায়কালী বলা হয়, তো ওনার উদ্দেশ্যে করা হয়েছে। এটা রিসেন্টলি একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। তো এক্ষেত্রে আমি বলবো এই জায়গাটায় কিন্তু আপনারা আসতে পারেন। পবিত্রতম স্থান মা ন্যায়কালী, এখানকার অত্যন্ত জাগ্রত মাতা, দর্শন করে আপনারা যাবেন। পরিবেশটাও কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তাজপুর বা মন্দারমণি বা দীঘা আসুন, এই জায়গাগুলো কিন্তু ঘুরে যাবেন। এই মুহূর্তে রাস্তা অত্যন্ত ভালো হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। মেরিন ড্রাইভ রোড দিয়ে আসবেন, এসে এই মা ন্যায়কালী মন্দির মেরিন ড্রাইভ রোডের ওপরেই পড়বে। আপনারা ড্রাইভারকে বলে দেবেন বা যার সঙ্গে ঘুরছেন বা গাড়ি নিয়ে আসছেন, মা ন্যায়কালী মন্দিরটা আমরা দর্শন করতে চাই, না হলে কিন্তু স্কিপ হয়ে যেতে পারে।
মা ন্যায়কালী মন্দির দর্শন করার পর আমরা দীঘায় গিয়ে নির্মীয়মান জগন্নাথ মন্দিরও দর্শন করে নিলাম। জাস্ট গাড়িটা রাখলাম, অসম্ভব সুন্দর জায়গা দীঘার জগন্নাথ মন্দির। এই মুহূর্তে আপনাদের দেখা দীঘার জগন্নাথ মন্দির একটি দর্শনীয় স্থান হতে চলেছে। সেই মন্দির কিন্তু কদিনের মধ্যেই উদ্বোধন হবে, তো আপনারা কিন্তু আসবেন এবং দেখে লোকের কাছে প্রচার জানাতে পারেন। জাস্ট দীঘার জগন্নাথ মন্দির যেটা তৈরি হচ্ছে, কদিন বাদে উদ্বোধন হবে। আমি যতটা পারলাম কাছ থেকে দেখালাম আপনাদের। অতীব সুন্দর একটি প্রতিষ্ঠা, মানে মানুষের দ্বারা তৈরি হয়েছে এই জায়গা, সত্যি সুন্দর জায়গা। এবং সব শেষে দীঘার সমুদ্র দেখে বাড়ি ফেরার পালা ছিল। এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু। সব শেষে বলবো, আজকের এই ব্লগটা আমাদের সমাজের সকল বন্ধুদের অর্পণ করলাম। বন্ধুত্বের সম্পর্কের মূল্যটা যারা বোঝে তারা কিন্তু হাজার বাধা বিপত্তি পেরিয়েও বন্ধুত্বের সম্পর্কটাকে মর্যাদা দেয় এবং অটুট রাখে। সবাই ভালো থাকবেন।